ক্লাসিক টি, উষ্ণতার এক নতুন গল্প। We're sorry, the number you have dialed is not in. We're sorry, the number you have dialed is not in. We're sorry, the number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed is not in service at this time. হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরা কেমন আছো? এই তো ভালো ভাইয়া। ভাইয়া আহসান ফোন করেছিল? কই না তো। না, ও আমাকে ফোন করেছিল, আমি ফোন ধরতে পারিনি। এখন আমি ফোন করছি, ওর ফোন বন্ধ পাচ্ছি। অনেকক্ষণ ধরে ফোন করলাম। কি বলো? দাঁড়াও আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পেলে আমাকে একটু জানিয়েন। সারপ্রাইজ কি একদম অবাক করে দিয়েছি না? কি হলো, মন খারাপ হয়ে গেল কেন? সারপ্রাইজ দিতে এসে কি ভুল করলাম নাকি? ভেতরে আসো। এই জন্য তোমার ফোন বন্ধ ছিল? ট্রেনে ছিলা? সারপ্রাইজটা আসলে সারপ্রাইজিং ছিল। হ্যাঁ, কিন্তু এক্সপেক্ট করিনি যে সারপ্রাইজের রেসপন্সটা এরকম হবে। কোথায় খুশি হবা, চিৎকার করে উঠবা। মানুষ মাঝে মাঝে যা এক্সপেক্ট করে তা ঘটে না। এই যে যেমন তুমি আমাকে না জানিয়ে হুট করে আমাকে সারপ্রাইজ দিতে চলে আসলা, এটা আনএক্সপেক্টেড ছিল না? বাবা কোথায়? গ্রামের বাড়ি গেছে 2 দিন আগে। ওই আমাদের গ্রামের জায়গা জমি নিয়ে বাবা চাচা বসবে।
আচ্ছা, ভাইয়াকে জানিয়েছো তুমি আসছো? না, কাউকেই জানাইনি। জানালে তোমাকে বলে দেবে, আর সারপ্রাইজ তো হবে না। তুমি কিন্তু পাগল আছো। খিদে লেগেছে। ফ্রেশ হয়ে নাও। তুমি একটু খেতে আমার সাথে। আমি আগেই খেয়ে ফেলেছি, তুমি খাও, সমস্যা নেই। একা খেতে ভালো লাগে বলো, তো আবার দেশে আসলে। এখন আপাতত একাই কষ্ট করে খাও, পরে একসাথে খাবো। তুমি আসার 10-15 মিনিট আগে আমি খেয়ে ফেলেছি। আচ্ছা শোনো, কালকে তোমাকে নিয়ে একটু বাইরে যাবো। কোথায়? একটু বাইরে, এতদিন পর আসলাম, একটু ঘোরাঘুরি করবো না? আচ্ছা ঠিক আছে, কালকেরটা কালকে দেখা যাবে। খেয়ে নাও। তুমি ভালো আছো? হঠাৎ এই প্রশ্ন, তা আবার খাওয়ার সময়? না, এমনি জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। হ্যাঁ, ভালো আছি। নাও। অনেক ভালো করে খাও। আরে না ভাইয়া, হঠাৎ করে আসলাম, এই যে ছুটি ম্যানেজ করে ফেললাম, তাই আসবো। কাল পরশু একদিন আসবো, দেখা হবে। হ্যাঁ, ভাবিকে সালাম দিও। আচ্ছা, গুড নাইট। কি বললো ভাইয়া? এই যে হঠাৎ করে চলে আসলাম, এই আর কি। বলবেই তো। হুট করে ছুটিটা ম্যানেজ করতে পারবো বুঝতে পারিনি। তোমার ভাগ্য ভালো। আমার ভাগ্যটা কি আসলেই ভালো? আচ্ছা, এবারও কি তুমি একা অস্ট্রেলিয়া ফিরে যাবে? দেখা যাক, সবে তো আসলাম, আর এখনই যাওয়ার কথা বলছো কেন? না না, এমনি বললাম। আমার এখানে অনেক একা একা লাগে। তোমার কোনো একটা ব্যবস্থা না করে এবার আমি যাচ্ছি না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। বাবা, এবার তো মনে হচ্ছে আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। এমন যদি হয় যে অস্ট্রেলিয়া যাওয়ারই আর প্রয়োজন হলো না? কি, সে সম্ভাবনাও আছে? জীবনে কত কিছুই তো সম্ভব। মন কি এখানে না ফোনে? ইম্পর্টেন্ট ফোন কল আসবে? না, এমনি এমনি ফেসবুক দেখছিলাম। আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। শাফিন, যতই তুমি নিজেকে আড়াল করে রাখো, তোমার সাথে আমার একদিন দেখা হবে। আহসান অনেক ভালো একজন মানুষ, তাকে বিয়ে করলে আমি কখনো অসুখী হব না। তবু আমি তাকে বিয়ে করেছি শুধু তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি জানি না এই চোখের জলের মানে কি,
এটা কি ফিরে আসার জন্য কান্না, নাকি দূরে চলে যাওয়ার কান্না? কার জন্যই চোখের জল? যার জন্যই হোক, এটা আমার ভালোবাসার মানুষের কষ্ট জল হয়ে ঝরে পড়া। এটা আমি ঝরতে দেব না। কথা দিলাম, এই চোখের জলের কারণ আমি খুঁজে বের করবই। খুঁজে বের করবো আমার ভালোবাসাকে। হ্যাঁ, আমি তোমার আসান ভাই বলছি। কেমন আছো? খালা ভালো? আচ্ছা, তোমার একটা হেল্প দরকার ছিল। তুমি যদি ব্যাপারটা সিক্রেট রাখতে পারো তাহলে তোমার কাছে একটা জিনিস চাইবো। তোমার আপুর এক্স বয়ফ্রেন্ড ছিল শাফিন। তার কোনো ছবি কি তোমার কাছে? হ্যাঁ দোস্ত, তোকে বলছিলাম না একজনের কিছু ইনফরমেশন দরকার। আমি তার ছবিও পেয়ে গেছি আর কিছু ডিটেলসও পেয়েছি। ইনফরমেশনগুলো আমি বলছি তুই লেখ। শাফিন আহমেদ, ইউনিভার্সিটি অফ সিডনিতে পড়েছে। তোকে ছবিটা আমি ইনবক্স করতেছি, দেখ তো কোনোভাবে যদি কন্ট্যাক্ট নাম্বারটা বের করা যায়। আহসান সাহেব আমাকে খুঁজে বের করেন। কিছু বলছো না যে? কি বলবো? কিছুই কি বলার নেই? কি বলার থাকতে পারে আমার? আমি তো এই ভেবে অবাক হচ্ছি যে আপনি নিজে নিজে আমার সামনে হাজির হয়েছেন। আপনার এই ভণ্ড চেহারাটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। আমি চাচ্ছিলাম জীবনে একবার যেন আপনি আমার সামনে হাজির হন। আহসানের জন্যই সেটা হলো। একটা মানুষ এরকম হিপোক্রেট আর ডিসলয়াল হয় কিভাবে আমাকে বোঝাবে? আপনার একবারের জন্য মাথায় আসলো না? আপনি পারলেন কিভাবে? আমার এখানে কিভাবে দিন কাটছিল একবারও চিন্তা করে দেখেছেন আপনি? আপনার মাথায় আসে নাই? কি হলো, এখন আপনার মুখে কোনো কথা নেই, কোনো অ্যান্সার নেই? অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর আমি প্রচন্ড রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে যাই। এখানে যা ছিল বাবার সব কিছু বেচে আমি অস্ট্রেলিয়া গেছিলাম, সেটা তো তুমি জানোই। তাই দেশ থেকে টাকা নেওয়ার কোনো অপশন ছিল না আমার হাতে। একদিকে পড়ালেখা, আরেকদিকে পার্ট টাইম জব। ওখানকার স্টাডি কস্ট, ওখানকার লিভিং কস্ট মিলে আমি কোনো রকম কুলাতে পারছিলাম না। আমি রাস্তায় রাস্তায় না খেয়ে কাটিয়ে দিয়েছি অনেক দিন, অনেক রাত। এমন সময় ইউনিভার্সিটির ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলাম সেখানে কন্ট্যাক্ট ম্যানেজার একটা ব্যবস্থা আছে। আর অস্ট্রেলিয়ার সেটেল সিটিজেন হলে জব পাওয়াটা অনেক ইজি, এমনকি বিজনেস করা সম্ভব। আমি লারা নামের একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট ম্যানেজার আছি হই। মেয়েটা আমাকে ভালোবেসে ফেলে, তাই আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। কন্ট্যাক্ট ছিল 6 মাসের, কিন্তু লারা 4 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মানে আমার সব কিছু ঠিক হতে হতে না আমার কেমন যেন এলোমেলো হয়ে যায়। আর এত কিছুর ভিড়ে আমি তোমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার অবস্থায় ছিলাম না। আর যখন কন্ট্যাক্ট করার অবস্থায় এসেছিলাম তখন ভেবেছি যে কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াবো, কোন মুখে তোমাকে কি বলবো। হাসান সাহেবকে আমি একই কথাগুলো বলেছিলাম, কিন্তু যখন জানলাম যে তুমি হাসান সাহেবকে আমার জন্য বিয়ে করেছো, অস্ট্রেলিয়া এসে তুমি আমার সাথে দেখা করতে চাও, আমার আরো বেশি অপরাধী মনে হচ্ছিল নিজেকে। তুমি আমাকে এখন এতটা ভালোবাসো যে উপায় না পেয়ে তুমি আহসান সাহেবকে বিয়ে করেছো জাস্ট আমার সাথে মিট করার জন্য। তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি, চলে আসলাম। তোমার একবারের জন্য মাথায় আসলো না তুমি এখানে কাউকে কমিট করে গিয়েছো? হাউ কুড ইউ? কিভাবে পারলাম? তোমার একবারের জন্য মনে হলো না যে আমার কি হচ্ছে, কি কষ্ট করে আমি দিন কাটাচ্ছি এখানে?
একটা বারের জন্য না। এরা আমি চাইলেও তোমার সাথে ওই অবস্থায় কন্ট্যাক্ট করতে পারতাম না। আমি ওই অবস্থায় ছিলামই না। ট্রাস্ট মি, আমি একদম অসহায় হয়ে পড়েছিলাম। তবু আমি সরি, অনেক সরি। যে কথাটা অনেক আগে বলা উচিত ছিল সে কথাটা আজ তোমার সামনে দাঁড়িয়ে বললাম। আই এম রিয়েলি সরি এরিন। আই স্টিল লাভ ইউ লট। আমি জীবনে শুধুমাত্র তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ভালোবাসাকে কাছে টেনে নিতে পারিনি। ইরা, হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো এরা? জি ভাই ভালো। ভাই আহসান বাসায় গিয়েছে? হ্যাঁ, ও তো কিছুক্ষণ আগে আসলো। কেন, তোমাকে বলে আসেনি? না, বলেছে ভাইয়া। আমি রাতে ফোন দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। একবার পেলে বারে বারে হারানোর ভয়, না পেলেই বুঝি আরো বেশি ভালো হয়। কথা নেই বলো কি দেব এ আধার সামলে নেব। আরো কিছু আলো তুমি করো সঞ্চয়, তোমার কাছেই থাক যা কিছু আমার নয়। ও তোমার কাছেই থাক যা কিছু আমার নয়। কি এটা? ডিভোর্স লেটার? এত তাড়াতাড়ি রেডি করে ফেললেন? এটা ফার্স্ট ড্রাফট, পড়ে দেখো সব ঠিক আছে কিনা। বুঝে শুনে করেছো সব? বুঝে করছি কিনা, কেন করছি তা কিছুই জানি না, কিন্তু এটা জানি যে যার জন্য করছি সে আকাশ দেখতে পারে না, তাকে আকাশ দেখাতে যাচ্ছি। যার সমুদ্রের কাছে যেতে ভয় হয় সেরকম একটা মানুষকে সমুদ্রের বিশালতার সামনে একই চাদরে ভালোবাসার মানুষের সাথে সমুদ্র দেখাতে যাচ্ছি। বিনিময়? বিনিময় কি পেলে? সবকিছুর কি বিনিময় হয় এই পৃথিবীতে? কাপ চা খাওয়াতে পারবে? দিচ্ছি।
কি ব্যাপার শাফিন, এতবার ফোন করেছিলে কেন? তুমি কি এখন আমাকে মাফ করতে পারো নি? এখানে মাফ করার প্রসঙ্গ আসছে কেন? তাহলে দেখা করো, শুধু তুমি আর আমি, একদম আগের মতো। শাফিন, আমরা চাইলেও আগের মতো সব কিছু হওয়া সম্ভব না। এখন আমি একজনের বিবাহিত স্ত্রী। হাসান সাহেব তো বলেছেন যে উনি তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। ওনার কথার উপর বেস করতে আমি এখানে এসেছি। হাসান সাহেব বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এই জন্য তুমি এসছো? তুমি শুধু শুধু আমাকে ভুল বোঝো না এরা। প্লিজ প্লিজ গিভ মি আ চান্স। আর তুমি যদি এভাবে কন্টিনিউসলি আমাকে ধরতেই থাকো তাহলে বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। অথচ আমরা এখানে একটা সমাধানের চেষ্টা করছি। ওকে ফাইন, কি করতে হবে বলো? আমি কাল বিকেলে কল করছি, আমি একটু বের হই। ঠিক আছে। আচ্ছা রাখি তাহলে। হুম। দেখ ইরা, এসব ফাজলামো কথাবার্তা বলবি না। আহসান খুব ভালো একটা ছেলে, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে, আর যা করছে আহসান করছে। আমি আহসানের সাথে কথা বলবো, এসব পাগলামি কেন করছে জিজ্ঞেস করব। না, তুমি কথা বলবা না। আহসান যা করছে বুঝে শুনে করছে, যা করছে ঠিকই তো করছে। তুমি তো সবই জানো, ঠিক করছে না? আমি কিচ্ছু জানি না, তোরা যা খুশি তাই কর। কিন্তু দেখ ইরা, মানুষ যা চায় তার পিছনে দৌড়াতে যেয়ে অনেক সময় নিজের কাছের সবচাইতে মূল্যবান জিনিসটাকে হারিয়ে ফেলে। ভুল করিস না মা। দেখ হাসান, তোর জীবন তুই ডিসিশন নিবি, সব ঠিক আছে, কিন্তু বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন তো আলাদা। একজন মানুষ বিয়ের আগে কি করেছে সেটা কেন ঘাটাঘাটি করছিস? করে লাভ কি? হঠাৎ করে তোর ফিরে আসা দেখে তখনই আমার সন্দেহ হয়েছিল। তুমি ঠিক বলেছ, কিন্তু মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু ব্যাপার চলে আসে যেগুলো নিয়ে বিয়ের আগে আর বিয়ের পরে না, সারাটা জীবন ভাবতে হয়, না হলে অনেক বড় একটা কষ্ট নিয়ে জীবন পার করতে হয়। আমি সেরকম কোনো কষ্ট নিয়ে বেঁচে থাকতে চাই না। আর যে মানুষটা আমার সাথে সারাটা জীবন কাটাবে সেও তেমন কিছু একটা করুক, আমি তো হতে দেব না। বিয়ে মানে তো দুটো মানুষ আপন হয়ে যাওয়া, ভালোবাসা। ভালোবাসার সেই মানুষটা যদি আমারই না হলো, তাহলে জোর করে তাকে কাছে ধরে রাখার অর্থটা কি? তোকে আমি সত্যি মাঝে মাঝে বুঝি না। ছোটবেলা থেকেই তুই একটু আলাদা। না বোঝার কি আছে? কটা দিনের জন্যই তো পৃথিবীতে এসছি, মন থেকে যা ঠিক মনে হবে তাই করবো। ব্যাপারটা খুব সিম্পল। দেখ, তোর যেটা ভালো মনে হয় কর। তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি কখনো ভাবিও নি যে আমরা আবার এভাবে দেখা করতে পারবো। আমিও ভাবিনি। আচ্ছা এরা তোমার মনে আছে তোমার সাথে আমার প্রথম কোথায় কিভাবে দেখা হয়েছিল? ভার্সিটির ক্যান্টিনে। তুমি প্রায় চুপচাপ বসে থাকতে, আর তোমার এই চুপচাপ ব্যাপারটার কারণেই তোমার প্রেমে পড়েছিলাম। জিজ্ঞেস করলে বলতে আকাশ দেখো, আকাশ দেখতে ভালো লাগে। আকাশ নাকি তোমাকে অনেক কিছু জানিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়, অনেক প্রশ্নের উত্তর দেয়। আর আমি বলতাম
আকাশের বাড়ির ঠিকানাটা একটু দাও আমাকে, আমার অনেক কিছু জানার আছে। এখন আমি আর আকাশ দেখি না। তোমার হারিয়ে যাওয়া আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়ে গেছে। আমি তো আবার এসেছি, সবকিছু ফিরে আসবে। আচ্ছা, ফুচকা খাবে? অস্ট্রেলিয়ায় না আমি দুটো জিনিস খুব মিস করেছি। কি কি? এক হচ্ছে বাংলাদেশের টঙের চা, দুই হচ্ছে ফুচকার দোকানের চটপটিয়ার ফুচকা। ও চা অবশ্য অনেক সময় তোমাকে ছাড়া আমার খাওয়া হয়েছে, কিন্তু ফুচকা আর এই চটপটি তোমাকে ছাড়া তো কখনো খাইনি। চলো তোমাকে ফুচকা খাওয়াই, যাবে? যাওয়া যায়। কি হলো? ঝাল। ঝাল? পানিটা খাও না, পানি খাও। আরে পানি খাও। তোমারটার মতো করবে, আমারটা অনেক বেশি ঝাল দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি পানিটা খাও। ও মা, এ মামা এসো। আমারটা ঝাল কম দিতে বলছিলাম না, এটা ঝাল কম। আচ্ছা ঠিক আছে মামা, পাশের দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসো। পানিটা খাও, ভালো লাগবে। ইরা, ইরা, কি ব্যাপার ইরা? কখন থেকে কি ভাবছো? আচ্ছা শাফিন, তোমার কাছে ভালোবাসাটা কি? মানে তোমার কাছে ভালোবাসাটা কি রকম? ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসাটা খুব কঠিন একটা ব্যাপার। এই যে দেখো না, তুমি আর আমি সেই কত ঘটনার পর, কত ঝামেলার পর এখন একসাথে বসে আছি। আমি তোমার জন্য অস্ট্রেলিয়া থেকে চলে আসলাম। এটা খুব কঠিন একটা সাবজেক্ট। সাবজেক্ট? সাবজেক্টই তো, যে সাবজেক্টে ম্যাক্সিমাম মানুষই ফেইল। ঘুমিয়ে পড়েছো? না। আমি আজ বাইরে গিয়েছিলাম। কোথায়? ফুচকা খেতে, শাফিনের সাথে। ভালো। কেমন কাটলো সময়?
ভালো। যা করছো সত্যি বুঝে শুনে করছো? যেটা করছি ইরার ভালোর জন্যই করছি না। বিয়ের সময় আপনাদের কথা দিয়েছিলাম আপনার মেয়েকে ভালো রাখবো। ইরাকে বলেছিলাম যে পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে ওর ভালো চায়। আমার কাছে ইরার মন ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট মা। আমি ওকে হাসতে দেখেছি কিন্তু মন খুলে একদিনও হাসতে দেখিনি। আমি চাই ও মন খুলে হাসুক, ভালো থাকুক। আমার জন্য দোয়া করবে? করবো বাবা। মা এই জিনিসটা রাখেন। এখানে কি বাবা? আমি ইরার জন্য কিছু গহনা বানিয়েছিলাম। আমার সাথে পছন্দ করে দেওয়ার মতন মানুষ ছিল না, তাই আমি নিজেই পছন্দ করে বানিয়েছিলাম। সেটা ইরাকে দেবেন। না বাবা, আমি এগুলো রাখতে পারবো না, তুমি ইরাকেই দাও। ইরা নেবে না মা। আপনার মেয়ে আপনি ভালো করে ওকে চেনেন। গহনাগুলো ইরার জন্য বানিয়েছিলাম, আমি চাই এগুলো ইরারই থাকুক। কি রে, মন খারাপ? না, আমি ঠিকই আছি। এখানে একা একা বসে আছিস? এমনি এমনি ভাই। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। মেয়ে দেখেছিলাম আমি, দোষটা কিছুটা হলেও আমার। আর একটু ভালো করে খোঁজখবর নেওয়া দরকার ছিল। এখানে দোষ ত্রুটির কিছু নেই ভাইয়া, শুধু শুধু ব্যাপারটা নিজের দিকে টেনো না প্লিজ। টানবো না কেন? আমার ভাই মন খারাপ করে থাকবে, এখানে সেখানে বসে থাকবে, সেটা আমার ভালো লাগবে? কোনো ভাই সেটা ভালো লাগে? আমি ঠিক আছি তো ভাইয়া। হ্যাঁ, একটু খারাপ লাগছে, লাগাটাই স্বাভাবিক। আর দোষটা মানুষের মতো আমারও তো ইচ্ছে হয় সুন্দর একটা সংসার করবো, একজন মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেব। কিন্তু ভালোবাসার জায়গাটা থেকে আমি কিন্তু ভালো আছি। যে মানুষটা ভালোবাসার উপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলেছিল, সেই মানুষটাকে ভালোবাসা ফিরিয়ে দিতে পেরেছি। দেখো, এরা এখন হাসতে পারবে, এরা ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটাতে পারবে। এই ব্যাপারটা ভেবেই তো ভালো আছে। হাসান, স্বার্থহীন হওয়া ভালো, কিন্তু মাঝে মাঝে নিজের স্বার্থটাও দেখতে, কথাটা মনে রাখিস। হ্যাঁ ঠিক আছে, কাল দেখা হচ্ছে। হ্যাঁ, দুপুরের দিকে।
আমার একটা ইম্পর্ট্যান্ট ফোন কল আসছে, পরে কথা বলি। কিরে, আহসান তোকে ফোনে পাচ্ছে না? আমাকে ফোনে পেতে হবে কেন? আমাকে ফোন দিয়েছিল, পরশু উকিলের কাছে কখন যাবি জানতে চাইলো। বলে দাও উনি যখন যাবে তখনই যাব। তোরা কি আসলে এটা করছিস? সত্যি আর মিথ্যা কি এখানে মা? যা হচ্ছে তোমাদের সামনেই হচ্ছে, যা হচ্ছে তার ভালোর জন্য হচ্ছে, আমার ভালোর জন্য হচ্ছে, এটা সবাই জানে। এক কথা বারবার কেন জিজ্ঞাসা করছো আমাকে? যাও তো এখান থেকে যাও। আচ্ছা, কালকে তো ডিভোর্স লেটার সাইনিং হয়ে যাচ্ছে, তাই না? হুম। শোনো, আমার কিন্তু আর মাত্র 5 দিন ছুটি বাকি আছে। শাফিন, তোমার কাছে মনে হয় না একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে? দেখো ইরা, আমি তো আসলে ইচ্ছা করে করছি না। তুমি কোনো কিছু ইচ্ছা করে করো না। মানে কি? তুমি কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতে চাচ্ছি অস্ট্রেলিয়া যাওয়াটা যদি তোমার জন্য খুব জরুরি হয়ে থাকে তাহলে তুমি যাও, কিন্তু আমি এরকম স্ট্রেস নিয়ে হুড়াহুড়ি করে কোনো ডিসিশন নিতে পারবো না। আমি তো ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেছে। শাফিন, এখানে ঠিক বেঠিকের প্রশ্ন আসছে না। কথাটা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় যাওয়াটা যদি আমার থেকেও তোমার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তাহলে ইউ ক্যান গো। এর আগেও তো গিয়েছো, তাই না? তুমি কিন্তু আবারও মাথা গরম করছো এরা। ঠান্ডা মাথায় একটু ভাবো, আমি যদি তোমাকে সিরিয়াসভাবে না নিতাম, তুমি যদি আমার কাছে ইম্পর্টেন্টই না হতে, তাহলে কি আমি ফিরে আসতাম? আমি শুধুমাত্র তোমার জন্য এখানে ফিরে এসেছি। ভুল, তুমি ভুল শাফিন। তুমি ফিরে এসছো কারণ কেউ একজন চেয়েছে তার ভালোবাসার ভালোবাসাকে ফিরিয়ে আনতে। হ্যাঁ, আহসান চেয়েছে বলে তুমি আজ এখানে। তোমার কথাগুলো কেমন যেন শোনাচ্ছি এরা, মনে হচ্ছে অনেক বদলে গেছো তুমি। হ্যাঁ, আমি বদলে গেছি, আমার অনুভূতিগুলো বদলে গেছে, কিন্তু তোমরা কেউ সেটা বুঝতে পারো না। আপনারা দুজনেই সময় নিয়ে ভালোভাবে ভেবে দেখেছেন তো? জি। তাহলে তো আর কোনো প্রবলেম নেই, একটা সই করলে হবে। প্লিজ। কাঁদছো কেন তুমি? আপনারা কথা বলুন, আমি পাশেই আছি। কাঁদছো কেন? বুঝতে পারছি না, কাঁদার কি হলো? কোনো কান্নার মানে বুঝো না। যদি বুঝতে পারতে তাহলে সেদিন অস্ট্রেলিয়া যাওয়ার দিন আমার চোখের পানির মানে কি তুমি বুঝতে। মানে? তোমাকে বিয়ে করার পিছনে শাফিন একটা বড় কারণ ছিল, এটা সত্যি। যখন থেকে তোমার সাথে মিশতে শুরু করেছি, তোমাকে
অসম্ভব ভালো রাখতে শুরু করেছি। সেদিন যাওয়ার সময় আমার জন্য যেরকম তোমার মায়া হচ্ছিল, তোমার জন্য আমার অনেক মায়া হচ্ছিল। মনে হচ্ছিল তোমাকে জড়িয়ে ধরে থাকি, কিন্তু আমি পারিনি। তোমাকে কিচ্ছু বলতে পারিনি। যে মানুষটা তার সবটুকু দিয়ে আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছে, সে মানুষটা শুধু আমার সামনে না, আমার সবচেয়ে বড় বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। স্বামী তো সবাই হতে পারে, কিন্তু পাশে থাকার মতো এত ভালো বন্ধু কয়জন পারে বলো? আমি শাফিনের সাথে যতটুকু সময় কাটিয়েছি, পুরোটা সময় ধরে তোমার কথা মনে করেছি। আমি ওর সাথে ফুচকা খেতে গিয়েছি ঠিকই, কিন্তু আমার মন ছিল তোমার কাছে। আমি শাফিনের সাথে জীবনে একবার হলেও দেখা করতে চেয়েছি। তোমাকে বিয়ে করার পেছনে শাফিন, অস্ট্রেলিয়া একটা কারণ ছিল, আমি মানছি। কিন্তু আজ এই মুহূর্তে আমি চোখ বন্ধ করলে শুধু তোমাকেই দেখতে পাই। Oh,